This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শয়তানের ভাষ্য সালমান রুশদির ওই বিতর্কিত নভেলটার কথা বলছি না, এটা আসল স্যাটানিক ভার্সেস। এই যে এই ভদ্রলোক এই উপমহাদেশে এই বিষ বাষ্প কীভাবে ছড়িয়েছিলেন সেটা তো আমরা এখন পদে পদে টের পাচ্ছি। বাংলা টের পেয়েছে, এর আগেও বাংলা টের পেয়েছে। ওনার ওই বিষ বাষ্পের ফলশ্রুতিই তো ওই ডিরেক্ট অ্যাকশান, উনি ডাক দিয়েছিলেন ডিরেক্ট অ্যাকশানে। কলকাতার রাস্তাঘাট নিরীহ মানুষের রক্তে লাল হয়ে গেছিল। সালমান রুশদির ওই স্যাটানিক ভার্সেস পাকিস্তানে নিষিদ্ধ, কিন্তু এই শয়তানের ভাষ্য সেখানে রমরম করে চলে। আব্রাহামিক রিলিজিয়ানে কি বলে জানেন? শয়তানের কথায় কান দেওয়ায় ওই অ্যাডাম আর ইভ, বা ধরুন আরেকটা নাম যেটা সবাই বলে আদাম আর হওয়া, এদের নাকি ওই নন্দন কানন থেকে বিতাড়িত হতে হয়েছিল। ওই সেই সাপটা এলো, তাদের কথায় আপেল খেলো, তারপরে এই যাবতীয় গণ্ডগোল। দেখুন, শয়তানের কনসেপ্টটা তো তখন থেকেই আমাদের সামনে এসছে। সাপকে কেন কনসেপ্ট করা হয়েছিল? পরিষ্কার, সাপের মতোই তো আস্তে আস্তে মানে নিঃশব্দে আমাদের চারপাশে পাকিয়ে পাকিয়ে ঘিরে ধরে। শয়তানের তো এটাই ক্যারেক্টারিস্টিক। দেখুন, শয়তানের প্ররোচনাতেই তো পাকিস্তান তৈরি হয়েছে, আর তাই 80 বছর পর পাকিস্তানের মানুষ আটার লাইনে দাঁড়িয়ে পদস্পৃষ্ট হচ্ছে। কি ভেবেছিলেন? কি হয়েছে? শয়তানি বুদ্ধিতে তো এরকমই হয়। পদ্মাপাড়ে তো আরও একজনের এরকম উদয় দেখছি আমরা। তিনি আবার শান্তিতে নোবেল জয়ী। তার হাত যশে এই সোনার বাংলা বছর ঘোরার আগেই জাহান্নামে পরিণত হয়েছে। কে বলেছে বলুন তো যে শয়তানের ভাষ্য শুধু ওই রুশদির লেখা ওই নিষিদ্ধ বই, এর বাইরে আর কিচ্ছু নেই? পুরোটাই তো শয়তানের ভাষ্য, এবং আদত শয়তানের ভাষ্য অনেক বেশি ক্ষতিকারক। তবে হ্যাঁ, রুশদির বইয়ের কথাটা তো এসেই যায় যখনই আপনি স্যাটানিক ভার্সেস বলেন। আর নিষিদ্ধ বইয়ের কথাই যখন উঠলো, তখন পাকিস্তানের নিষিদ্ধ আরেকটা বইয়ের কথা বলি, ফ্রিডম অ্যাট মিডনাইট। দুই সাংবাদিক ল্যাপিয়ার আর কলিন্স লিখেছিলেন বইটা। তারা ইন্টারভিউ নিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেনের, শেষ ব্রিটিশ এবং প্রথম ভারতীয় ভাইসরয়। লর্ড খুব আক্ষেপ করেছিলেন, জিন্নার চেস্ট এক্সরে রিপোর্টটা যদি একটু আগে তিনি জানতে পারতেন তাহলে তিনি ভারতের স্বাধীনতাটা পিছিয়ে দিতেন, বলা ভালো ভারত ভাগটা পিছিয়ে দিতেন। কারণ স্বাধীনতা পিছিয়ে গেলে তিনি নিশ্চিত ভারত ভাগ হতো না, আর তাহলে দেশভাগের এই দাঙ্গায় লক্ষ লক্ষ মানুষকে মরতে হতো না। সব কিছুর পেছনে তো ওই ভদ্রলোকই ছিলেন, মোহাম্মদ আলী জিন্নাহ। আর জিন্নার ওই এক্সরে রিপোর্টে কী ছিল? ছিল জিন্নার ফুসফুসে ক্যান্সার ছড়িয়ে পড়েছে, তার আয়ু 1 বছরের বেশি নয়। জিন্নার চিকিৎসক রতনজি প্যাটেল শুধু সেই কথাটা জানতেন, কিন্তু ডাক্তারের ধর্ম পালন করেছিলেন, সেই তথ্যটা গোপন করে রেখেছিলেন। তিনি যদি একটু ধর্মজ্ঞান ভুলে তথ্যটা মাউন্টব্যাটেন বা মহাত্মা গান্ধীর কাছে পৌঁছে দিতেন তাহলে তো এই দিনটা দেখতে হতো না, তাই না? এই ধর্মের ভিত্তিতে দেশভাগ হতো না। কারণ যত সংখ্যক মুসলিম পূর্ব আর পশ্চিম পাকিস্তানে গেছিলেন, তার থেকে অনেক বেশি সংখ্যক মুসলিম ভারতে থেকে গেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু কি বলেছিলেন মনে আছে? এক ব্যক্তি একটা আদর্শের জন্য মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তার মৃত্যুর পর সেই আদর্শ হাজার হাজার জন্ম নিয়ে বেঁচে উঠবে। কিন্তু যদি এক ব্যক্তি একটা বিষ ছড়িয়ে দিয়ে মৃত্যুবরণ করে, তাতেও বোধহয় একই রকম হয়, জানেন? জিন্নাহ মানুষের মনে বিষ ঢুকিয়ে মারা গেছেন। তিনি ধর্মের ভিত্তিতে দেশভাগ করেছিলেন। আর এখন দেখুন, আজকের দিনে তাকিয়ে কোথাও গিয়ে মনে হচ্ছে না সেই বিষ বাষ্পের তো কোনো ভৌগোলিক সীমারেখা হয় না, তাই না? হাওয়ায় ভাসতে ভাসতে হয়তো আমাদের এখানেও কারোর না কারোর মনে ঢুকে পড়ছে। চারপাশে যেভাবে ধর্মের ভিত্তিতে লোকজন ভোট ভাগের সর্বনেশে খেলায় মেতেছেন, দেখে যদি কারুর আজকের দিনে এই ভারতে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহর কথাটা মনে পড়ে যায়, স্যাটানিক ভার্সেসের কথা মনে পড়ে যায়, দোষ দেওয়া যাবে?
বিমান ব্যানার্জিকে, মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর, সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব, ওনাকে ওখানে কিভাবে খুশে দেব সেটাই বোঝাপড়াটা হবে। তার আগে তার ঠ্যাংটাকে ভেঙে দেন যাবে, সেটাই রেখে যায় ইনসাইড দ্য প্রিমিসেস। একটা যদি কেশাগ্র স্পর্শ করে কেউ, রেসপন্সিবিলিটি গোজ টু বিমান ব্যানার্জি অ্যান্ড মমতা ব্যানার্জি। এখনই একা হাঁটতে হাঁটতে যাবো, সাহস থাকলে ছুঁয়ে দেখো। তারপর কেস হোক, কেউ এফআইআর করুক, তাতে সে যেন কাঠগড়ায় দাঁড়ায়। সরাসরি দৈহিক আক্রমণ করবার মতন শব্দ বন্ধ, ঠুসে দেব, ঠ্যাং ভেঙে দেব, এই শব্দ বন্ধর মধ্যে দিয়ে শাসকের হিংস্র আচরণ প্রকাশ পেয়েছে। আজকে কেন প্রশাসন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা জাতিগত অ্যাটাক করছে? কেন প্রশাসন সমুটু কেস করছে না? পুলিশ কি নাকে ঠুসি দিয়ে আছে? আপনার যদি দম থাকে তাহলে বিধানসভায় মুখ্যমন্ত্রীকে ঘেরাও করুন, কেন মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী, তা ওনার পুলিশ হঠাৎ ওনার বিরুদ্ধে নেমেছে কেন? ওর যদি পিতৃ পরিচয় সঠিক থাকে আমাকে ছুঁয়ে দেখতে বলবেন। বিধানসভা প্রিমিসেসের মধ্যে তো সেন্ট্রাল সিকিউরিটি থাকে না, আমি একা থাকি। আমি বললাম আমার একটা কেশাগ্র, একটা লোম ছুঁয়ে দেখতে বলবেন। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? আমার জাতিকে আক্রমণ করবে আমি বলবো না? আমার কাছে আগে দল না, আগে আমার জাতি। আপনি লিখে দেন, আমি ওসব পরোয়া করি না। আমার জাতিকে অ্যাটাক করবে আর আমি শুভেন্দুকে ছেড়ে দেবো? ওরাও তো, বিজেপিও তো আপনার বিরুদ্ধে বলছে যে আপনি ভোটের আগে বলেছিলেন হিন্দুদের কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেবো। ভোটের আগে 30শে এপ্রিল আগে যোগী আদিত্যনাথজি মুসলিম জাতিকে উল্টো করে টাঙিয়ে সিধা করে দেবো, 7 পীড়া মানে 7 জনম দাঙ্গা করার সাহস করবে না। এ কথা যখন 30শে এপ্রিল ডেটটাই বলেছিলেন, পরের দিন 1 মে সন্ধ্যা 6:30টায় সেই মাঠের 100 মিটার দূরে আমি বলেছি, 100 বার বলবো, দলের অনুশাসন মানবো, কিন্তু আমাকে কেউ কাটতে আসবে আর দল যদি বলে তুমি চুপ করে তোমাকে কাটবে, তোমার গলাটা পেতে দাও, মোটেই না, মোটেই না, না 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 না। আগে আমার জাতির সত্তা, তারপরে দল। আমি বেঁচেই থাকবো না তো দলকে করবে। ভেতরের বিষ বাষ্প বেরিয়ে এলে কি হয় বুঝতে পারছেন? সর্বনেশে খেলা হয়, খেলা হবে শুনছিলেন, এখন দেখুন খেলা শুরু হয়ে গেছে, সর্বনেশে খেলা। এই কলকাতায় দাঁড়িয়ে নেতারা সব বলে দিলেন, বলে দিয়ে খালাস তারা। জেলায় জেলায় অনুগামীরা কি করবেন সেটা তো পঞ্চায়েত নির্বাচনের সময়ও দেখেছি। এগুলো কথার পিঠে কথা নয়, কথার কথায় চিতা সাজানো হচ্ছে, কিংবা কথা দিয়ে কবর খোঁড়া হচ্ছে নিরীহ মানুষের। সব নিরীহ মানুষ, কিচ্ছু হবে না, নেতারা কোথাও কিচ্ছু হয় না। আসলে শেষ পর্যন্ত যারা কোথাও গিয়ে বলি যান তারা সাধারণ মানুষ। দেখুন, বিজেপিতে শুভেন্দু অধিকারী, তৃণমূলে হুমায়ুন কবির, আরও আছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, এরা সবাই দলীয় রাজনীতির খাতায় নিজেদের নম্বর বাড়িয়ে নিলেন, কিন্তু খুব খুব সর্বনেশে উপায়। দেখুন, শুভেন্দু অধিকারীর বক্তব্য দিয়ে শুরু, নাকি কোথাও গিয়ে বারবার মুসলিম তোষণের যে অভিযোগ তারা করেন সেইখান থেকে যাবতীয় গণ্ডগোলের শুরু, এ ডিম আগে না ওই অমলেট আগে, এ খুঁজে পাবেন না। ডিম আগে না মুরগি আগে সেটাও খুঁজে পাবেন না। ইনফ্যাক্ট এটা ডিম আগে না অমলেট আগে না মুরগি আগে, ত্রস্পর্শ যোগের মধ্যে আমরা পড়ে গেছি। দেখুন, যদিও বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে শুভেন্দুর বক্তব্য বুঝতে ভুল হয়েছে, তিনি বলতে চেয়েছিলেন তৃণমূলের কোনো হিন্দু প্রার্থী জিতবেন না, মুসলিমরাই তৃণমূল বিধায়ক হবেন। গতকাল এই ব্যাখ্যা শুভেন্দুও দিয়েছিলেন। কিন্তু যাই বোঝাতে চান না কেন, যখন এই ধরনের কথাগুলো বলেছেন, এই প্রসঙ্গগুলোর যখন অবতারণা করেছেন, সেটাকে প্রাঞ্জল ভাষায় বলেননি কেন? কেন এমন ভাষা বলেছেন যার এরকম সর্বনেশে অন্যরকম মানে হতে পারে? তবে যা বলেছেন তার জন্য
হুমায়ুন কবির হয়তো মনে মনে শুভেন্দুকে ধন্যবাদই জানাচ্ছেন, কারণ দলের আগে জাতিকে রাখার সুযোগ, এবং সেটা সর্বসম্মুখে, এই সুযোগটা তো চট করে পাওয়া যায় না। বাংলার রাজনীতিতে চট করে তো এইরকম কথাবার্তা বলা যায় না। এটা যে কথা বলার, এই কথাগুলো বলার যে সুযোগ পেলেন, এই সুযোগটা তো তাকে বিরোধী দল নেতাই করে দিলেন। এবার তার জন্য, এই কথাগুলো বলার জন্য হুমায়ুনকে শোকজ করেছে তৃণমূল কংগ্রেস। 24 ঘন্টার মধ্যে জবাব তলব করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। প্রয়োজনে হুমায়ুনকে সাসপেন্ড করা হবে বলেও ক্যাবিনেট মিটিংয়ে দাঁড়িয়ে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও হুমায়ুন আমাদের টেলিফোনে কি বলেছেন জানেন? তিনি 100 বার এই কথা বলবেন, তার কাছে দলের চেয়ে জাতি বড়। এটা বলার সাহস কোত্থেকে পাচ্ছেন? এই সাহসটা পাবেন না কেন, এটাই তো প্রশ্ন। কারণ এটা এমন একটা বক্তব্য তিনি করে রেখেছেন না, যেটা যেতেও কাটবে, আসতেও কাটবে, কিন্তু সব সময় তিনি কলার উঁচু করে ঘুরে বেড়াবেন। হুমায়ুনের জন্য এটা একদম উইন উইন সিচুয়েশন। দল যদি সাসপেন্ড করে তাহলে কি ব্যাখ্যা হবে? জাতির জন্য কথা বলায় দল তাকে সাসপেন্ড করেছে। হুমায়ুন তো ভেবেছেন যে এত বড় ঝুঁকিটা সংখ্যালঘুদের এরকম একটা বোঝানোর, তাদের কথা বলেছেন বলে হুমায়ুনকে সাসপেন্ড হতে হলো, এই রকম একটা ভাবার সুযোগ হয়তো সংখ্যালঘুদের দেবেন না, পার্টি দেবে না। সুতরাং তিনি এই এমন একটা জায়গায় বলে দিয়েছেন, এটা তাকে কিছু হবে না, এটাই হয়তো ভেবেছিলেন। সেই কিছু কিছু প্রশ্ন আছে না, ধরুন আপনি কি এই প্রথম চুরি করলে, এটা যদি কাউকে আপনি জিজ্ঞেস করেন, তিনি কি বলবেন? তিনি যদি বলেন হ্যাঁ, তাহলেও আপনি চোর। যদি বলেন না, তাহলেও প্রমাণ হবে আগে চুরি করেছেন। সুতরাং এরকম কিছু কিছু প্রশ্ন থাকে যেগুলোর একটাই উত্তর হয়, আর এক্ষেত্রে হুমায়ুন যে কথাটা বলেছেন তার একটাই উত্তর। তার সহানুভূতি পেতে কোনো সমস্যা হবে না, তাকে ছোঁয়ার আগে 5 বার ভাবতে হবে, কারণ তিনি নিজের সঙ্গে একটা সর্বনাশের জায়গা তৈরি করে দিয়েছেন। দলের জন্য সর্বনাশের জায়গা একটা ভোট ব্যাংক, সেখানে হাত দেওয়া মানেই তার সুবিধা হয়ে গেল, কারণ তিনি তো সেক্ষেত্রে শাস্তি পেলে মুসলমানদের সহানুভূতি পেতে তার কোনো অসুবিধাই হবে না। ভোটের বাজারে এটা তো অমূল্য সম্পদ। মুসলিমরা ভাববেন যে তাদের জন্য কথা বলে শহীদ হয়ে গেছে। এবার এটার থেকে কিরকম মনে হচ্ছে না, তৃণমূল দলটার মধ্যেও কোনো উপদল তৈরি হয়ে গেল নাকি? 42 জন বিধায়ক মুসলিম, অঙ্কটা তো হুমায়ুনই কষেছেন, সংখ্যাটা তো হুমায়ুনের মুখ দিয়েই বেরোলো। আর বললেন শুভেন্দুর বিরুদ্ধে তিনি নেতৃত্ব দেবেন, তার মানেটা কি? 220-র আশেপাশে তৃণমূলের বিধায়ক, মানে ওই যা ছিল তার সঙ্গে আরও যা যা এসছে সব যোগটোগ করে ওর থেকে বেশি হবে হয়তো। এবার এদের সবার নেত্রী তো মমতা বন্দ্যোপাধ্যায়, এটা নিয়ে তো কোনো সংশয়ের জায়গা নেই। কিন্তু হুমায়ুন কি দাঁড় করালেন? তার মধ্যে যে 42 জন মুসলিম, তাদের নেতা তিনি হুমায়ুন কবির, দলের মধ্যে উপদলের নেতা স্বঘোষিত। এটা কিন্তু আরেকটা সর্বনাশা অঙ্ক। বোকা কথা বলছেন আপনারা, এটা সম্পূর্ণ বোকা কথা। যে কোনো ব্যক্তি তার নিজস্ব সত্তা আছে, ব্যক্তির ভাবনা চিন্তা আছে, এটা গণতান্ত্রিক রাজ্য। দল সে যখন বলবে আমি সব দলের মধ্যে আমি তৃণমূল, আবার কোনো ধর্মপ্রাণ ব্যক্তি যদি তিনি মনে করেন এবার ধর্ম আগে না দল আগে, এটা কোনো বিতর্ক হতে পারে না। দেখুন, দল শোকজ করে দেওয়ার পর হুমায়ুনের কথাগুলো বোকা বোকা শোনাতে পারে, কিন্তু এই বোকা বোকা কথার ফাঁকেই যে চালাক একটা রাজনৈতিক অঙ্ক লুকিয়ে রয়েছে, সেটাও কি চোখের ভুল? শুভেন্দু অধিকারী ভবানীপুরে দাঁড়াবেন, এটা তো একরকম ঘোষণা হয়ে গেছে। এবার হুমায়ুন কবির তাকে মুর্শিদাবাদেও আমন্ত্রণ জানিয়ে বসেছেন, চ্যালেঞ্জের সুরে, একদম হুঙ্কারের ঢঙে। কেন? শুভেন্দুকে চ্যালেঞ্জ করলে তার হিসেবটা আরেকটু পোক্ত হবে, এই জন্যে কি ভেবে দেখুন। এদিকে শুভেন্দু অধিকারী হলদিয়ায় গিয়েও শতাংশের হিসেব দিয়েছেন, 46%। কত শতাংশে কত আসন সেটাও বুঝিয়েছেন। মানে বুঝতে পারছেন, এই যাবতীয় কিছু আপাত দৃষ্টিতে আপনাদের চোখে একটা সর্বনেশে খেলা, আপাত দৃষ্টিতে আমাদের সবার মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ,
কি হয় ভাব। আর যারা এই বিষয়গুলো তৈরি করে দিচ্ছেন তারা এর আড়ালে চুপচাপ বসে এই ভোটের শতাংশের হিসেব করছেন। তো উনি আর একবার ভবানীপুরে লড়ুন, মুখ্যমন্ত্রীর কাছেও হারবেন। আর আমি ওনাকে আহ্বান করছি, 50% পপুলেশন আছে, হিন্দু 50%, মুসলিম পপুলেশনও 50%, ভরতপুর বিধানসভা যেখানকার আমি বিধায়ক। ওনাকে আমি আহ্বান করছি, ওর হিম্মত থাকে তো ভরতপুরে শুধু লড়ুক। ওকে যদি 30,000 ভোটে হারিয়ে না পাঠাতে পারি, আমি রাজনীতি থেকে অবসর নিই নেব। এই বলে তার নিজের টিকিটটা কনফার্ম করার জন্য পাতলা মারছে, তার নিজের টিকিটটা কনফার্ম যাতে হয়। দিদির অরিজিনাল সাম্প্রদায়িক রাজনীতির ধ্বজাধারী হয়ে নিজের টিকিট কনফার্ম করে। এদের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটকে এককাট্টা করার চেষ্টা করেন। তো স্বাভাবিকভাবে এইভাবেই এরা এরকম ধরনের আচরণই করবে। কিন্তু হুমায়ুনবাবু যদি মনে করেন যে মুর্শিদাবাদে ওনাদের সংখ্যাধিক্য আছে বলে হিন্দু কোনো একজন নেতাকে ঢুকতে দেবেন না, তাহলে আমরাও আগামী দিনে হিন্দু সংখ্যাধিক্য এলাকায় কোনো মুসলিম নেতাদেরকে ঢুকতে দেবো। যেদিন 46% ভোট রাজ্যে পাবে সেদিন 180-র বেশি সেট নিয়ে বিজেপি সরকারে আসবে। দেখুন, সিদ্দিকুল্লাহ চৌধুরী ও শুভেন্দু অধিকারী পা ভেঙে দেওয়ার কথা বলেছিলেন, এবং যেটা শোনা যাচ্ছে আজ ক্যাবিনেট মিটিংয়ে মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহকে এরপরে মুখ খুলতে বারণ করেছেন। মুখ্যমন্ত্রী কি বুঝতে পারছেন কোন জায়গায় যাচ্ছে এই সর্বনেশে খেলাটা? এরপরে কেউ খেলা হবে বললেও তাকে হয়তো মুখ খুলতে বারণ করবেন তিনি, কারণ বিষয়টা তো সেই দিকেই যাচ্ছে, তিনি তো বুঝতে পারছেন। দেখুন, মুখ্যমন্ত্রী তো এটাও জানিয়েছেন যে তার কাছে সবাই সমান। সেজন্যই তো এর আগে বিধানসভার মধ্যে তিনি ববি হাকিম বা অন্যদের সংযত থাকতে বলেছিলেন তারা যেটা বলছেন ঠিক বলছেন না। তবে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল বা সরকারের তরফে এখনও কিন্তু কোনো আইনি পদক্ষেপ হয়নি। 3টে এফআইআর হয়েছে, কিন্তু 3টেই করেছে কংগ্রেস। কি অদ্ভুত না? এটা দেখে আবার কারুর মনে হতে পারে রাজনীতিতে তো কোনো জিনিস সোজাভাবে হয় না। তৃণমূল গিয়ে কোনো ব্যবস্থা নিয়ে নিল, সরাসরি নিয়ে নিল, তাহলে ব্যাপারটা একরকম মনে হবে, যে যার ব্যক্তিগত আক্রোশ মেটাচ্ছে। কিন্তু এখন কংগ্রেসের করা এফআইআরের ভিত্তিতে যদি পুলিশ কোনো ব্যবস্থা নেয় বা সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নেয়, তাহলে তার দায় তো তৃণমূলের থাকে না। এবার কার দায় হালকা করার দায়িত্ব কে নেবে, এটা পরিষ্কার করে বোঝাটাও তো রাজনীতিতে সবসময় সহজ নয়। তবে হ্যাঁ, কিছু ইঙ্গিত থাকে। এই এফআইআরগুলো যদি কিছু ইঙ্গিত হয় তাহলে একটু মাথায় রাখবেন, ভবিষ্যতে আমাদের রাজ্যে রাজনৈতিক সমীকরণে কে কার পাশে থাকবে তার কিছু না কিছু অঙ্ক আপনাদের মিলে গেলেও যেতে পারে। যাই হোক, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি তো বরং বিজেপি নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তারা তাদের দলের নেতাকে শাসন করেন, কিন্তু এই রকম পরিস্থিতিতে বিজেপিতে বিতর্কিত নেতাকে বাহবা দেওয়া হয়। দেখুন, এই কথাগুলো দলের জন্য বলতে হয়, এটা তিনিও জানেন, কিন্তু যখন সত্যি সত্যি ওই রকম পরিস্থিতি আসে সেই সময় কি বলতে হয় সেটা তো শুনলেন, বোকা বোকা বলে উড়িয়ে দিতে হয়, কারণ তখন আর কিছু বলা যায় না। কারণ তিনি যেহেতু নিজেও একজন অত্যন্ত অভিজ্ঞ সাংবাদিক, হয়তো তিনিও আঁচ পাচ্ছেন যে এই কথাগুলোর, এই কথার পিঠে কথা দিয়ে সবাই তো ভাবছেন যে বেশ বেশ গরম গরম একটা বিষয় তৈরি করে দেওয়া গেল, খবরে রয়েছি সবাই, নিজেদের ভোট ব্যাংক ঠিক বার্তা দিচ্ছি, দলের প্রচুর উপকার করলাম। অ্যাকচুয়ালি ওই বললেন না হুমায়ুন কবির, দলের থেকে জাতি বড়, তার থেকেও তো মানুষ বড়। এইটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। এইসব নিয়ে লড়াই করতে করতে কখন যে সাধারণ মানুষ বলি হয়ে যাবে, এই ভয়টা যারা বিবেচক, যারা অভিজ্ঞ, তারা কিন্তু মনে মনে পাচ্ছে। মুখ্যমন্ত্রী আরও 3 দিন, আগামী 3 দিন দলের সকলকে সতর্ক থাকতে বলেছেন, কারণ তিনি বুঝতে পেরেছেন একটা পরিস্থিতি এমন একটা উচ্চতায় চলে গেছে, উষ্ণতাটা এমন একটা জায়গায় চলে গেছে, এই জায়গার থেকে খানিকটা যদি কন্ট্রোল না করা যায় তাহলে কিন্তু বিস্ফোরণ হতে পারে। এখন 3 দিন যদি তিনি একটা নিজের মতো করে হিসেব করে রেখেছেন, তিনিও তো অত্যন্ত অভিজ্ঞ একজন অধিনায়িকা, মুখ্যমন্ত্রী হিসেবে তার নিজের একটা দায়িত্ব রয়েছে। ভোটের হিসেব তার জায়গায় আছে, কিন্তু তার বাইরে যদি অন্য হিসেবগুলোতে গণ্ডগোল হয়ে যায়,
সেটাও তো আবার ভোটের হিসেবটাকে গন্ডগোল করে দিতে পারে। সব দিক থেকেই একটা দায় এবং দায়িত্ব রয়েছে। সেই জন্যই তিনি আপাতত 3 দিন, এই 3 দিনটা একটা সংখ্যা, এই 3 দিনটা 6 দিন হতে পারে, 7 দিন হতে পারে, কিন্তু আপাতত পুরো জিনিসটাকে ঠান্ডা রাখা, স্থিতাবস্থা বজায় রাখা, এই সময়টা যদি ঠান্ডা রাখা যায়, এর মধ্যে যদি পুরো বিষয়টা নিজেদের নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে পরবর্তী ক্ষেত্রে যে টেম্পারেচারটা বেড়েছে সেটা একটু নিচের দিকে নেমে আসবে, কন্ট্রোলে রাখতে সহজ হবে। দেখুন, বিধায়ক আর মন্ত্রীদের তাদের নিজেদের এলাকায় পরিস্থিতির দিকে নজর রাখতে বলা হয়েছে, যাতে কোনো উত্তেজনা না ছড়ায়। এই যে পরপর এতগুলো কথা বললাম, আমরা তো আতঙ্কিত, সেই আতঙ্কের বহিঃপ্রকাশ আমাদের বক্তব্যে আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আপনারাও এই কথাগুলো শুনছেন, দেখছেন, ভেতরে ভেতরে একটা উত্তেজনা তৈরি হচ্ছে। কিন্তু সেই কথাগুলোই তো মান্যতা পেয়ে যায় যখন প্রশাসনিক স্তর থেকে এই বক্তব্যগুলো আসে। এই যে বলা হলো না যে বিধায়ক, নেতা, নেত্রী এরা সব নিজেদের এলাকায় নজর রাখবেন যাতে উত্তেজনা না ছড়ায়, এটা কেন বলতে হলো? তার মানে উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। আশঙ্কা তো আরও অনেকগুলো বিষয় রয়েছে, এবং সেই বিষয়গুলো নিয়েও তো কিছু কথা বলতেই হবে। সত্যি বলতে কি, আজকে যে জায়গায় আমরা এসে দাঁড়িয়েছি তাতে আরও কিছু কথা না বললেই নয়। আগুন নিয়ে খেলা চলছে, অনেক হলো আগুন নিয়ে খেলা। আগুন তোমায় কি দিয়েছে বলো? ভিসুভিয়াস জাগছে জেগে ওই, এবার তোমার আসন টলমল। মনে পড়ে গেল, আপনাদের সাথে একটুখানি জাস্ট শেয়ার করে নিলাম। আসলে কি অদ্ভুত পরিস্থিতি, তো অনেকগুলো কথা অদ্ভুতভাবে মিলে যাচ্ছে এই কবিতাগুলোর সঙ্গে। দেখুন, আমরা তো একটা সত্যি মনে হচ্ছে এটা ঘুমন্ত আগ্নেয়গিরির ওপর বসে রয়েছি, তাই না? তারই কি প্রভাত সঙ্গীত গাইছে এবারের দলটা। দেখুন, আতশবাজি জিনিসটা ভালো, আনন্দের জিনিস, কিন্তু মাঝে মধ্যে আতশবাজিকে তো অস্ত্র বানিয়ে ফেলা যায়, প্রতিপক্ষের দিকে ছোড়া যায়। দেখলেন তো বিষয়টা কি? বিষয়টা আগুন নিয়ে খেলা। আগুন নিয়ে খেলতে গেলে যে হাত পড়ে নিজের হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাও কি ভুলে গেলেন? আতশবাজিতে তবু বারুদ থাকে, কিন্তু নিরীহ রং, তার মধ্যেও কি বারুদ থাকে? সে নিরীহ রঙও কি আগুন ধরে দিতে পারে? পারে। আবির বারুদ হয়ে যায় যদি তাতে রাজনৈতিক রং মিশে যায়। পবিত্র রমজান মাস চলছে, কাল জুম্মার নামাজ রয়েছে, আর কালকেই রঙের উৎসব। দেশ জুড়ে এই নিয়ে কিন্তু একটা চাপা উত্তেজনা রয়েছে। এই বাংলায় বিজেপিকে অভিযোগ করেছে, সেটাও তো এই দলের সঙ্গে সব কিছুকে রাজনীতিকে জুড়ে দিয়ে বলেছে তৃণমূল নাকি বিভাজনের রাজনীতি করছে। ওই শান্তিনিকেতনের সোনাঝুরির হাটে নাকি বসন্ত উৎসবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই সোনাঝুরির হাট, সেই শান্তিনিকেতন, যেখানে প্রত্যেকবার মানুষজন ভাবতেন বসন্ত উৎসবে গিয়ে সামিল হবে, ওখানে তো মানে স্পেশালিটিই তো এটা। শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার নাকি ফরমান জারি করেছেন, সকাল 10টার পর রং খেলা যাবে না। যদিও বনমন্ত্রী বীরবাহা হাঁসদার দাবি সোনাঝুরির হাটে রং খেলায় কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। বন দফতরের যে ব্যানারটা গতকাল দেখা গিয়েছিল তা কিন্তু আজও আর দেখা যায়নি। সব থানাতে মিটিং করে বলছে যে স্পেশাল ডে শুক্রবার 11টার আগে হোলি দল বন্ধক শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম শান্তিনিকেতনের ফেমাস বসন্ত উৎসব, সেখানে বলছে আপনারা জানেন শুক্রবার দিন দোল পড়েছে, 10টার মধ্যে যা করার করে নেন।
কি ভাষা! আপনার আমডাঙ্গার আইসি বলছে মদ খেয়ে হোলিতে বেরোনো যাবে না। কোনো এলাকায় যদি পুলিশ প্রশাসনকে কোনো না কোনো কারণে কিছু সকলের সুবিধা হয় এরকম ব্যবস্থা নিতে হয়, তো সেটা তো সহযোগিতা করা সকলেরই ভালো। তার বদলে বিজেপি বসে আছে শকুনের রাজনীতি করতে। রঙে অনেক রকম কেমিক্যাল থাকে, অনেক কিছু থাকে, যার জন্য আমাদের অনুরোধ যে মানুষ যদি এটাকে একটু নজরে রাখে। সেই জায়গা থেকে আমরা একটা নোটিশ করেছি অবশ্যই, কিন্তু কখনোই হোলিটাকে ব্যান করার জন্য নয়। বাধা দেওয়ার জায়গা কোথায়? সরকার আমি শুনতে পাচ্ছি বিভিন্ন নিয়ম করে দিচ্ছে যে 11টার পর সেদিন নাকি শুক্রবার না কি আছে, সেই জন্য তাই নাকি হোলি খেলা যাবে না, এরকম বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কে কতক্ষণ রং খেলবে সেটা সরকার ঠিক করে দিতে পারে নাকি? সরকারের সেই ক্ষমতা আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই ক্ষমতা আছে, অধিকার আছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন সালে জন্মেছেন? তিনি সরকারে এসেছেন 11 সালে। হোলি তো 1000 বছর ধরে খেলা হচ্ছে। তো আপনি দুদিন হলো পৃথিবীতে এসে ঠিক করে দেবেন হোলি কতক্ষণ খেলবে, কে কখন খেলবে? কি বুঝলেন ওই হোলির রঙে কীভাবে রাজনীতির রং মিশছে? দেখতে পাচ্ছেন তো। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান তো আরেক আজব আবদার করে বসেছেন। তিনি দোল উপলক্ষে নবদ্বীপবাসীকে 3 দিন নিরামিষ খেতে বলেছেন। ভাবা যায়? মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেন কে কি খাবে সেটা তার অধিকার, ভুলে গেছেন সেটা? তাহলে তারই দলের পুরপ্রধান দোল পূর্ণিমায় মাছ মাংস না খাওয়ার অনুরোধটা করলেন কি করে বলুন তো? বাঙালি এমনিতেই মাছে ভাতে বাঙালি, তাও আবার দোলের সময় মানে একটু ছুটি টুটি থাকে, রং টং খেলে সবাই মাংস ভাত খেয়ে নর্মালি ঘুমোয় টুমোয়। দেখুন, খাওয়া দাওয়াটা তো সবার নিজেদের ব্যক্তিগত অধিকার, ব্যক্তিগত পছন্দ, সেটার ওপর এরকম মানে নিয়ম করে দেওয়া যায় নাকি? কে কি খাবেন কে কি খাবেন না সেটা রাজনীতি ঠিক করবে নাকি? নাকি রাজনীতির বিষয় এখন সবটাই? তাহলে আমাদের নিজেদের বিষয় কি? এটা অবশ্য ঠিক, এটা ভেবে দেখুন। হ্যাঁ, পাবেন না খুঁজে কিছু। দেখুন, পুরপ্রধান বিমান কৃষ্ণ সাহা তিনি যেটা বলেছেন নর্মাল কোর্সে সেটা তার দলনেত্রীর বক্তব্যের উল্টো দিকে যাচ্ছে। তাহলে তাকেও কি শোকজ করবে দল? তিনিও কিন্তু হুমায়ুন কবিরের মতো একটা উইন উইন সিচুয়েশনে দাঁড়িয়ে। তাকে শোকজ করা হলে বিজেপি বলবে ওই ভদ্রলোক একমাত্র একটু হিন্দু ভাবাবেগে বশবর্তী হয়ে একটা কাজ করতে গেছিলেন, তাকে আঘাত দিয়ে দিচ্ছে তৃণমূল, ওই জন্য তাকে আঘাত করেছে। আর তাকে কিছু না বললে প্রশ্ন উঠবে এই নিরামিষ এজেন্ডাকে কি তৃণমূল তাহলে সমর্থন করছে? তাহলে কিন্তু এটা তাদের সফট হিন্দুত্বের লাইন। কি ওই বললাম না, উভয় সংকট একেই বলে। চৈতন্যদেবের আবির্ভাব, যাকে আমরা ভগবান বলি, তার আবির্ভাব তিথিতে লক্ষ লক্ষ ভক্ত, তার ভক্ত আসছেন এখানে। তারা অধিকাংশই নিরামিষ ভোজী। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। এটা আমি কিছুভাবে দেখছি না। মুখ্যমন্ত্রী সঠিক কথা বলেছেন, তেমনি কোনো চেয়ারম্যান যদি মনে করে থাকে তার এলাকায় তিনি কাউকে তার প্রিয় মনে করে কাউকে তাকে ভালো সাজেশন দেবে, সেটুকু তার অধিকারের মধ্যে পড়ে। এ বাংলায় আরেকটা দেখছি, বিধানসভার মধ্যে দিদি হিন্দুত্ব কত বড় হিন্দুত্ব প্রমাণের চেষ্টা করছে, অথচ নবদ্বীপে দোলের সময় খুশি করার জন্য তিনি সেখানে মাছ মাংস বন্ধ করে দিচ্ছে। তো বিজেপির রাজ্যে হলে দেখেছি এগুলো আমরা, কখনো বিজেপির রাজ্যে এগুলো দেখি আমরা। আগামী দিনে দিদি এই বাংলার মানুষ কি দোলে পরবে মাংস খেতে পারবে না? আপনি কি সেই বিধান দিচ্ছেন? আপনি হিন্দু মুসলমানের বিভাজন রাজনীতি করছেন কেন? এতদিন তো শান্তির এতদিন তো নবদ্বীপে কোনো অসুবিধা হয়নি। এতদিন নবদ্বীপে দোল পালনের জন্য মাছ মাংসের দোকান বন্ধ করার প্রয়োজন পড়েনি। বাঙালি মানে মাছ খাই, বাঙালির উৎসবে প্রসাদ হয় মাছ। আমার মনের মধ্যে খালি না ওই পুরপ্রধানের বক্তব্যটা ঘুরছে। উনি বলেছেন এটা কিন্তু আইন না, এটা অনুরোধ, কিন্তু এটাকে অনুরোধটাকে আইনের মতো করেই লোকে মানবেন এটা তিনি আশা করছেন। মানে রাজনীতিতে
বলার ভাষাটার মধ্যে কত মারপ্যাচ থাকে, কত রকমভাবে টেকনিক্যালি কারেক্ট থাকতে হয়। এবার খেয়াল করলেন, এগুলো কিন্তু ক্লাস আপনাদের জন্য, মানে এগুলো দেখে যদি একটু শিখতে পারি আমরা না, এটা 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 আমরা অন্য লেভেলে চলে যাব। কি অসাধারণ, সিরিয়াসলি এই ভদ্রলোক মানে আমিষ নিরামিষ ভুলে যান, এই ভদ্রলোক একদম সবচেয়ে ডেলিশিয়াস আইটেম। ইনি যা বলছেন এটা কথাগুলো একদম গোগ্রাসে গেলার মতো, গিললে আমাদের সুবিধা হবে। রাজনৈতিক নেতারা কোন পরিভাষায় কথা বলেন, তাদের কোন কথার কি মানে একদম জলের মতো বুঝতে পারবেন। এই দেখুন উনি যেটা বললেন, এই যে একটা আমিষ বনাম নিরামিষকে দাঁড় করিয়ে দিলেন, মানুষখানে একটা বনাম রয়েছে, কোটানকোট বনাম অর্থাৎ ভার্সাস। এটাই রাজনীতির ইউএসপি, এটাই রাজনীতির ফোকাল পয়েন্ট। আমিষ নিরামিষের মধ্যেও সচেতনভাবে হিন্দু আর মুসলিম খুঁজে ফেলা হলো, তৈরি হয়ে গেল। কিন্তু দেখুন আমিষ নিরামিষ দ্বন্দ্বের মধ্যেও সচেতনভাবে তৃণমূল বনাম বিজেপি ঢুকে গেল। মানে হয় ঢুকে যাচ্ছে, যেচে ঢুকছে না ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এগুলোই তো আগ্নেয়গিরির লাভা, ভেতরটা গুড়গুড় করছে, জানেন তো, গুড়গুড় করছে। যে কোনো সময় বিস্ফোরণ হওয়ার সম্ভাবনার জ্বালামুখ দিয়ে ছিটকে ছিটকেই লাভার উদ্গীরণ হবে। সেই দিনটার জন্য না খুব ভয় রয়েছে। আমার মনে আছে মেয়ের একটা ছোটোবেলায় যখন মেয়ে পড়তো আর কি, তখন তার একটা এরকম ইংরেজিতে এরকম একটা প্রোজ ছিল, জানেন তো, কিভাবে হঠাৎ করে ওই সিসিলির ওখানে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়েছিল এবং তাতে কিভাবে একটা বিস্তীর্ণ অঞ্চল ধ্বংস হয়ে গেছিল, কিভাবে লোকজন পড়ি মরি করে যে যেখানে ছিল দৌড়েছিল। আমরা কোথায় দৌড়বো বলুন তো? এই আজকে রাজনীতির যে হাল, সেখান থেকেই তো শিখছে ওই কলেজ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি। আর যদি আসে তাহলে হাত পা এগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব। ঠান্ডা করে দেবো। এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। দেখা যাবে অর্জুন ঢুকে হয়তো যাবে, বেরোবার রাস্তা খুঁজে পাবে না, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। ঠুসে দেওয়া, ঠুসে। উনি তো আচার মারবো বলেছেন, আমি ঠুসে দেবো। কেউ হাত পা ভাঙবেন, কেউ চ্যাংদোলা, তো কেউ আবার ঠুসে দেবেন। এরা কারা? এরা জনপ্রতিনিধি। এদের অনুপ্রেরণা? উত্তরটা নেতারাই জানেন, কিন্তু নেতাদের থেকে অনুপ্রাণিত কারা? কলেজ বিশ্ববিদ্যালয়ে অশান্তি, মারপিট, বিশৃঙ্খলা। নেতাদের থেকে অনুপ্রাণিত অনুগামীরা। অনুপ্রাণিত ছাত্র রাজনীতিও। অনুপ্রেরণা আরও আছে। ভোটে জিতলে গাড়ি বাড়ি, কিন্তু ভোটের টিকিট পেলে প্রার্থী তখন গাড়ির ছাদে, থুড়ি হুট খোলা গাড়ির ছাদে। ভোট প্রচারে মন খুলে রবিনহুড। ভোটাররা দেখেন, আর দেখেন কারা? ভবিষ্যতের নেতারা, মানে ছাত্র রাজনীতির ছাত্ররা। হুডে না হয় পরে, আপাতত বনেটেই সই। যাদবপুরে গাড়ির বনেটে উঠে বিক্ষোভ হয়েছে। একই ছবি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। টিনের বনেট ধরে টানাটানি, তারপর বনেটে উঠে কাড়াকাড়ি। এটাই ছাত্র রাজনীতি? তাহলে এটাই কি ভবিষ্যতের রাজনীতিতে টিকিট পাওয়ার হাতে খড়ি? হতে পারে, জানেন তো, সিরিয়াসলি এই ভবিষ্যতে ওই গাড়ির ওপর উঠে বেশ হাত নাড়তে নাড়তে যাবেন, তারই একটা হাত মক্স হচ্ছে প্র্যাকটিস। আগে বনেট অবধি উঠি, তারপর তো ওই ছাদে উঠব। ছাত্র রাজনীতির নেতা নেত্রীদের একটা সময় আগুন খেকো বলা হতো। আগুন খেকোরাই সমাজ বদলের স্বপ্ন দেখতো। আর আজকের ছাত্র রাজনীতি, হ্যাঁ, সেটার মধ্যেও আগুন রয়েছে। আগুন শুধু নেই, আগ্নেয়গিরি হয়ে গেছে। আগুন আলো দেয়, কিন্তু আগ্নেয়গিরির লাভা যেদিকে গড়াবে সেদিকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে। একটা সময় ছাত্র রাজনীতি থেকেই দেশের বা বাংলার সেরা রাজনীতিবিদরা তৈরি হতেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রত্যেকেই তো এই ছাত্র রাজনীতির থেকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে পৌঁছেছিলেন। রাজনীতির আলো ছড়িয়েছেন প্রত্যেকে নিজের নিজের মতো করে। এ নিয়ে তো দ্বিমত থাকতে পারে না, মত আর পথ আলাদা হতেই পারে, কিন্তু নীতি বা আদর্শ বা একটা লড়াই সেটা তো ছিল। এখন যোগেশচন্দ্র কলেজে কাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে রং ছড়া হয়েছে সংবাদ মাধ্যম আর পুলিশকে লক্ষ্য করে। উপলক্ষ আছে তৃণমূল বনাম তৃণমূল।
যোগেশচন্দ্র কলেজে তো তৃণমূলই সব। যাদবপুরে ওখানে আরও অন্য মতাবলম্বীরা রয়েছে এবং তাই জন্য তৃণমূল দখল করবে বলে হুঁশিয়ারি দিয়ে বসে আছে। এবার যাদবপুর যদি কোট আনকোট তৃণমূল দখল করে তাহলে সেখানেও কি এই যোগেশের মতোই খেলা হবে? এটাই কি চাইছে তৃণমূল? আর ওখানে যারা আছেন তারা তাদের মতো করে খেলতে অভ্যস্ত, সেটাও নিয়ত তারা আমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন। মানে বুঝতে পারছেন, ছাত্র রাজনীতির ভাষা বদলাচ্ছে, আশেপাশের রাজনীতির ভাষার প্রভাব পড়ছে শরীরী ভাষায়। বনেটে উঠে নাচানাচি এটা এখন ট্রেন্ড সেট করে দিচ্ছে, এটাই এখন চলছে আর কি, ইন থিং ঢুকেছে, এখন চলবে, এটা ফ্যাশন, হাল ফ্যাশন। যাদবপুরে ছাত্ররা শিক্ষামন্ত্রীর গাড়ির বনেটে উঠেছেন, নেচেছেন, সেটা নিয়ে তুলকালাম হয়েছে। যাদবপুরের এই কালচারটা নাকি ছাত্র আন্দোলনের যাবতীয় সংস্কৃতির বিরোধী হবে, এইটাই তো তোপ দাগা হয়েছে, প্রচুর সমালোচনা হয়েছে, হওয়ার মতোই বিষয়। একজন শিক্ষামন্ত্রী গেছেন, তার গাড়ির বনেটে উঠে নাচতে হবে, ওখানে যে যাবেন তাদের গাড়ির বনেটের ওপরেই হামলা করতে হবে, এটা নিয়ে সমালোচনা হওয়ার তো কথাই হয়েছে, থানা পুলিশ সব কিছু হয়েছে। কিন্তু ওটা যদি অন্যায় হয় তাহলে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কী হয়েছে? সেখানে তো তৃণমূলপন্থী ছাত্ররাই ওই বনেটে উঠে নেচেছে, এটাকে তাহলে কোন সংস্কৃতি বলবেন? এটা নিয়েও আবার ওই বনেটের ওরা হবে কিনা কে জানে, হয়তো বিচার করা হবে কে কোন গাড়ির বনেটে উঠেছে, কোন বনেটটা শক্ত ছিল, কোন বনেটটা নড়বড়ে, কোন বনেটটা সাধারণ মানুষের পক্ষে যায়, কোন বনেটটার মধ্যে অন্য রকম মানসিকতা আছে। বনেট বিচার হবে, কারা উঠলেন সেটা বিচার হবে কি, এটাই বড় প্রশ্ন। কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে কোনো একটা কমন জায়গার থেকে এই ছাত্রছাত্রীরা, হয়তো তারা মত আর পথের দিক থেকে আলাদা, কিন্তু একটা কমন শিক্ষা পেয়েছে, কমন অনুপ্রেরণা পেয়েছে, আর তাই বনেট দেখলেই লাফিয়ে পড়ছে। ফলে বুঝতে পারছেন, যারা এরপর এই সমস্ত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে গাড়ি ঠাড়ি নিয়ে যাবেন তারা কিন্তু বনেট লইয়া সাবধান, পারলে বনেটটা খুলে বাড়িতে রেখে তারপর যাবেন, তাহলে বেঁচে গেলেও যেতে পারে। দেখুন, বনেট খুলে ফেললে না ভেতরের ইঞ্জিনটা দেখা যায়। এই ছাত্র রাজনীতিই বলুন আর এই বড়দের মেন স্ট্রিম রাজনীতি, এর বনেট খুলে ওই খোল নলছে তো ইঞ্জিনের মতোই বেরিয়ে পড়ছে। পুলিশের ভূমিকা, ছাত্র রাজনীতিতে পুলিশ তো কখনো এন্ট্রি নেয় না, এটাই তো নর্মাল নিয়ম। ওই যখন উপাচার্য বা প্রিন্সিপালেরা ডাকেন তখন পুলিশ ঢোকে, যদিও সেই নিয়ে আদালতের অন্যরকম পর্যবেক্ষণ রয়েছে, গণ্ডগোল হলে তাদের ভূমিকাটা অন্য হওয়ারই কথা। কিন্তু ছাত্র রাজনীতির জের সেটা যে কোন মাত্রায় পৌঁছতে পারে সে তো পুলিশ ওই হরিমোহন ঘোষ কলেজে টের পেয়েছিল। ছাত্র সংসদ নির্বাচনে গুলিতে মৃত্যু হয়েছিল এক পুলিশ কর্মী, এই জমানাতেই। বহুদিন ছাত্র সংসদ নির্বাচন আর হয় না, এবার এটা নিয়েই গণ্ডগোল। ভাবুন কি মজার একটা সিচুয়েশনের মধ্যে আমরা রয়েছি না, নির্বাচন হলেও গণ্ডগোল, না হলেও গণ্ডগোল। এই যাদবপুরের মতো বিশ্ববিদ্যালয়ে যে বরাদ্দ কমেছে, সংসদে পৌঁছেছে আলোচনা, তার উৎকর্ষের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। ছাত্র রাজনীতিতে এসব মেধা, উৎকর্ষতা এসব নিয়ে কিন্তু কোনো তর্ক বিতর্ক নেই। গত বছর সিদ্ধান্ত হয়ে গেছে, তার আগের থেকে সম্ভাবনা ছিল। ওখানে ওটাকে একটা যে উৎকর্ষ প্রতিষ্ঠান, অর্থাৎ একটা অত্যন্ত উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান করার জন্য একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। তাতে কিছু টাকা দেওয়ার কথা ছিল কেন্দ্রীয় সরকারের, আর কিছু টাকা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারের। এই দুয়ের অনুদান মিলে, দুয়ের হাতে হাত মিলিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যাওয়া হবে, এটাই উদ্দেশ্য ছিল। সবটাই তো সাধারণ মানুষের জন্য, ছাত্রছাত্রীদের জন্য। ওখানে নাকি কেন্দ্রীয় সরকার, যেটা সংসদে জানিয়েছে, তারা টাকাটা দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার টাকা দিতে পারেনি, কারণ টাকা নেই। সুতরাং প্রজেক্টটাই ফেল করে গেছে। ওই যা টাকা দিয়েছিল টাকা পয়সা কেন্দ্রীয় সরকার ফেরত নিয়ে চলে গেছে। সুতরাং এই যে একটা উৎকর্ষ প্রতিষ্ঠান হওয়ার রাস্তার দিকে এগোতে পারত যাদবপুর, সেই উৎকর্ষ প্রতিষ্ঠানের তকমাটাই তারা হারিয়ে ফেলেছে। আন্দোলন আছে এটা নিয়ে? নেই। যা হতো তাদের লাভের জন্য সেটা হয়নি, সেটা নিয়ে ক্ষোভ আছে, বিক্ষোভ আছে? নেই। তার বদলে যেটা চলছে তা সবটাই দখলদারির লড়াই।
এই দখল, এই বিশ্ববিদ্যালয় দখলে কী লাভ হবে? নাকি এখান থেকে তারা ভাবছেন এটা টাইম পাস, নাকি এটা ভাবছেন এখান থেকেই ওই ভবিষ্যতে গাড়ির ওপর উঠে হাত জোর করার শিক্ষাটা তারা নিয়ে নিচ্ছেন, নেট প্র্যাকটিস। দেখুন, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে স্কুল, এই নেইয়ের তালিকায় তো শেষ নেই। চক নেই, ডাস্টার নেই, শিক্ষক নেই, অধ্যাপক নেই। আছে কোনটা? আছে, একটা জিনিস আছে, অশান্তি। এই অশান্তি, গণ্ডগোল, এগুলো থামবে কিভাবে? থামবে কারণ এখান থেকেই প্রশাসনের এন্ট্রির সুযোগটা হবে। প্রশাসন ডাইরেক্টলি সব জায়গায় ঢুকবে, প্রশাসন ডাইরেক্টলি সব জায়গায় কন্ট্রোল করবে, তবে সব কিছু ঠিক হবে। এটাই প্রশাসন চায়। এবং এই এন্ট্রি পয়েন্টটা তৈরি করার জন্যই অশান্তিকে আগে তাহলে পাইলট কারের মতো পাঠিয়ে দেওয়া হয় নাকি, এই প্রশ্নটাও তো উঠবে। দেখুন, কয়েকদিন আগে এই যাদবপুরে তো এটাই দেখলাম, সাদা পোশাকে পুলিশ ঢুকেছিল। এবার লালবাজার যাদবপুরের রেজিস্ট্রারকে চিঠি দিয়ে জানিয়েছে তারা ওখানে আউটপোস্ট বসাতে চায়, পুলিশ আউটপোস্ট। ভাবুন তো, বিশ্ববিদ্যালয়ের ভেতরে পুলিশ আউটপোস্ট বসাতে হচ্ছে কেন? গণ্ডগোল থামাতে। তাহলে যোগেশচন্দ্র কলেজ, যেখানে বারবার এই গণ্ডগোলগুলো হয়, সেখানেও বসবে নাকি? নাকি ওখানে অলরেডি শাসক রয়েছে, শাসক মানেই তো প্রশাসক, তাই ওখানে আর আউটপোস্ট নয়। যাদবপুরে শাসক এন্ট্রি চাইছে, ঢুকতে পারছে না, তাই জন্যেই কি যাদবপুরে আউটপোস্ট দরকার? তবে পুলিশের এই মুভমেন্টটাকে স্বাগত। বিশ্বাস করুন, কোথাও গিয়ে যে জায়গাটায় ওখানকার ছাত্র রাজনীতিটা যাচ্ছে, তাতে কোথাও গিয়ে মনে হয় একটা বড় সংখ্যক ছাত্রছাত্রী হয়তো এর জেরে ভুক্তভোগীও হচ্ছেন। তার থেকে যদি আউটপোস্ট হয় ভালো, যদি কিছু নিয়ন্ত্রণে আনতে পারে। কিন্তু অন্য একটা প্রশ্নও তো উঠে আসছে, মানে এই আউটপোস্টগুলো করায় যে একটা নতুন তারা প্রকল্প নিয়েছে, প্রজেক্ট নিয়েছে পুলিশ, সেটা দেখে তো একটা কথা জাস্ট মনে হচ্ছে। মানে চারপাশে দেখছি তো, এই দুষ্কৃতীদের বাগে আনতে তো নাজেহাল হয়ে যাচ্ছে পুলিশ। তাই কি ছাত্র রাজনীতিতে কনসেন্ট্রেট করাটাই একটা বেটার অপশান বলে ভাবছে? মানে দুষ্কৃতীদের কেউ একটা গুলি করলে 4টে গুলি চলবে, এটা রাজীব কুমার বলেছিলেন, কিন্তু তাতে দুষ্কৃতীরা কতটা ভয় পেয়েছে প্রত্যেক দিন তো টের পাচ্ছি। কাল বাঁকুড়ায় পুলিশ ক্যাম্পে ঢুকে পিটিয়েছে দুষ্কৃতীরা। পুলিশের অপরাধ? হ্যাঁ, অপরাধী বটে। পুলিশ বালি পাচার রুখতে গেছিল। মুর্শিদাবাদেও একই কাণ্ড হয়েছে, মাটি পাচার রুখতে যাওয়া এসআই এবং আরও সঙ্গে 4 পুলিশকর্মী আক্রান্ত। এক সিভিককে তো হাঁসুয়া দিয়ে কুপিয়েও দিয়েছে দুষ্কৃতীরা। সুতরাং বুঝতে পারছেন পুলিশরা যা করছেন, যা বলছেন, তাতে দুষ্কৃতীরা কি পরিমাণ ভয় পেয়ে গেছে। পুলিশকে ধাক্কা মেরেছে বা কোপ মেরেছে, খারাপ ঘটনা, পুলিশ দেখছে, কিন্তু কোনো তুলনা করবেন না। সবচাইতে বেশি নিরাপত্তাহীনতায় পারলে পুলিশ, কেননা পুলিশ মানুষের পাশে নেই, পুলিশ দুষ্কৃতীদের পাশে আছে। পশ্চিমবঙ্গে পুলিশের অবস্থা আমি আগেও বলেছিলাম, এই মুহূর্তে মন্দিরের ঘন্টার মতো হয়ে গেছে, যে যখন পারছে গিয়ে বাজিয়ে দিচ্ছে। দাবি যখন লেখাপড়া এবং তার পরিবেশ, তার পরিকাঠামো, সরকার দিচ্ছে পুলিশের ক্যাম্প, পুলিশ ফাঁড়ি, ছাত্ররা ওসব ফাঁড়ি ছুঁড়ে ফেলতে। পুলিশের এই বীর পুঙ্গবতা, যেখানে পুলিশ মার খাচ্ছে সেইখানটায় প্রভোগ। বিভিন্ন কলেজগুলো এই মুহূর্তে অশান্তির আখড়া হয়ে গেছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও তার মধ্যে ইনক্লুডিং আছে। কিন্তু আমার মনে হয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং যোগেশচন্দ্রের মধ্যে একটু পার্থক্য আছে। জয়প্রকাশ নারায়ণের আন্দোলন যখন হয়েছিল এ বাংলাতে, তখন মমতা ব্যানার্জি বোনাটুটের ড্যান্স দিয়েছিলেন। এখন দোলে নাচেন, ডান্ডিয়াতে নাচেন। প্রোটেস্ট হওয়া দরকার, ডেমোক্রেসি টিকে থাকবে, ডেমোক্রেসি সুরক্ষিত থাকবে, কিন্তু প্রোটেস্টের মধ্যে একটু হওয়া দরকার। একটা মন্ত্রী একটু বনেটে উঠেছে মানে গাড়ি অশুদ্ধ হয়ে যায়, তার জন্য কেস আছে, কেস কাচারি করতে পারে, গাড়ি চাপা দিয়ে যেতে পারে না। যোগেশচন্দ্র হচ্ছে টাকা পয়সা নিয়ে মারামারি, সেই জন্য গন্ডগোল। যাদবপুরে একটা ইনহারেন্ট প্রবলেম আছে, অনেক দিনের পুরনো প্রবলেম আছে, সেখানে হচ্ছে ভারত বিরোধী বিভিন্ন চিন্তা ভাবনা। বিশ্ববিদ্যালয়টা লেখাপড়ার জায়গা, ওটা ভারী বুটের আওয়াজে মত্ত হস্তির দাপাদাপির জায়গা নয়। আচ্ছা, ব্যাপারটা এইরকম করা যায় না? ধরুন লালবাজারের নিচে চাকা লাগিয়ে দেওয়া হলো, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার্সটা যখন দরকার হবে ঠেলতে ঠেলতে ওই যাদবপুর ইউনিভার্সিটির পাশে নিয়ে যাওয়া হলো, ওই ভেতরে আর আলাদা করে আউটপোস্ট বানাতে হলো না।
অথবা ধরুন বিশ্ববিদ্যালয়টার নিচে চাকা লাগিয়ে দেওয়া হলো, সেটাকে লালবাজার বা নিদানপক্ষে ওই যাদবপুর থানার পাশে নিয়ে যাওয়া হলো। অবশ্য ক্যাম্পাসে পুলিশ বা ক্যাম্পাসের পাশে পুলিশ থাকলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে তারও তো কোনো গ্যারান্টি নেই। এই যাদবপুর থানার পাশেই তো যাদবপুর ইউনিভার্সিটির মেন হোস্টেলটা। গত বছর ওই হোস্টেলেই তো এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর পর র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। তখনই অনেকে বলেছিলেন যে থানার পাশে হোস্টেল, সেখানে দিন রাত কি চলছে পুলিশ জানতে পারে না। ইনফ্যাক্ট পুলিশই তো সব থেকে বেশি ভুক্তভোগী হয়। আবার ধরুন কালকের কথা, এই যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ আর ডে কলেজের মধ্যে যখন ওই অসভ্যতা চলছিল তখনও তো সেখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশ কিছু করেনি বলেই তো আজ হাইকোর্টে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠল। বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি পুলিশকে কড়া ভাষায় ভর্ৎসনা করেছেন, ডেকে পাঠিয়েছিলেন পুলিশ কর্তাকে, আইসিকে। এবার ভর্ৎসিত যখন হতেই হলো, প্রশ্নটা যখন উঠেই গেল, তখন চাকা লাগানোর বিষয়টা সিরিয়াসলি ভেবে দেখতেই পারে বিশ্ববিদ্যালয় বা লালবাজার। এবার চাকা আরেকজনের সমস্যারও সমাধান করতে পারে, জানেন তো? তার নাম কি জানেন? ব্রাত্য বসু, শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী বলেছেন যে রাজ্যে কলেজের সংখ্যা আপাতত ফিক্সড, মানে 100টা যদি কলেজ থাকে তাহলে 100টাই থাকবে, আর কলেজ বাড়ানো যাবে না। এইরকম সময় মাগ্গিগন্ডার বাজার, এই অবস্থায় নতুন করে আবার পরিকাঠামো তৈরি হয় নাকি? সুতরাং যা আছে তাই থাকবে, এর কিছুতেই বাড়ানো যাবে না। এবার কেন যাবে না সেটাও কিন্তু ব্যাখ্যা করে দিয়েছেন, যুক্তিগ্রাহ্য, অত্যন্ত যুক্তিযুক্ত একটা ব্যাখ্যা। রাজ্যের এই কলেজগুলোতে যে আসন আছে তার 50% আসনই তো ভর্তি হয়নি। 10 লক্ষ আসনের মধ্যে 5.5 লক্ষ আসন ভর্তি হয়েছে, 4.5 লক্ষ ফাঁকা আছে। ব্যাস, এটা তো যুক্তিগ্রাহ্য একটা জায়গা। এইটুকু থেকেই তো শিক্ষা পেয়ে শিক্ষামন্ত্রী ঠিক করেছেন বাংলার মানুষকে তিনি দ্রুত শিক্ষা দেবেন। হয় আসন ভরবে, তারপর নতুন কলেজ হবে, আর নয়তো আসন ভরবে না, কলেজও হবে না। 14ই মার্চ আন্তর্জাতিক ঘুম দিবস। ঠিক তার আগেই নাকি হাই তুলছে পশ্চিমবঙ্গের অধিকাংশ কলেজ। শিক্ষামন্ত্রী বিধানসভায় জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষে কলেজগুলিতে অর্ধেক আসন ফাঁকা, ফলে পরিকাঠামো ও অন্যান্য ক্ষেত্রে বিনিয়োগের আগে বিবেচনা করতে হবে। সরকারি তথ্য বলছে অনার্সের বহু আসন ফাঁকা, তাই শিক্ষামন্ত্রী চিন্তায় পড়েছেন। ভাবছেন উচ্চশিক্ষায় বিনিয়োগে তাঁর দপ্তরকে আপাতত লাগাম কষতে বলবেন। ব্রাত্য বসুর কথায়, যেহেতু স্নাতক স্তরে 4.5 লক্ষ আসন ফাঁকা, তাই এই মুহূর্তে নতুন কলেজ প্রতিষ্ঠা করার বাস্তব পরিস্থিতি নেই, ইচ্ছেও নেই। অঙ্কের হিসেবে শিক্ষামন্ত্রী একদম পারফেক্ট আছেন। আর কলেজ বাড়ানো সত্যিই তো কোনো মানে হয় না যদি 50% আসন ভর্তি না হয়। কিন্তু বাস্তবতার দিক থেকে দেখুন, এই বাস্তবের কথা যখনই বলবেন না, তখনই যাবতীয় গণ্ডগোলে শুরু হয়ে যাবে। বাস্তব মানে কি? বাস্তব মানে যেটা সত্যি সেটা। এবার সত্যির মুখোমুখি দাঁড়ানোটা, এটা কিন্তু বড্ড কঠিন কাজ। এতটাই কঠিন যে আদালতে দাঁড়িয়ে শপথ করেও সবাই সত্যি কথা বলতে পারেন না। তবুও শিক্ষামন্ত্রীর যুক্তিটাকে একটু সত্যি অর্থাৎ বাস্তবের মুখোমুখি দাঁড় করানো যাক। বাস্তব কি বলছে? বাস্তব বলছে নতুন কলেজ না খোলার যুক্তিটা হাস্যকর। কারণ যে সমাজের ভিত্তি শিক্ষা, সেই সমাজে শিক্ষাকে যদি ছড়িয়ে দিতে হয় তাহলে শিক্ষাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে। বিশেষ করে আমাদের মতো আর যা আর্থসামাজিক পরিকাঠামো, যা অবস্থা আমাদের এখানকার, তাদের তো শিক্ষাকে প্রান্তিক মানুষের কাছে নিয়ে যাওয়াটা সবচেয়ে জরুরি। বিশেষ করে যখন ওই মাধ্যমিকে ছাত্র সংখ্যা কমছে, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে, হায়ার সেকেন্ডারিতে ছাত্র সংখ্যা কমছে, এবং যেটা শিক্ষামন্ত্রী বলেছেন প্রায় 50% আসন স্নাতক স্তরে ভর্তি হচ্ছে না বলে হাত পা তুলে বসে থাকলে চলবে নাকি? চেষ্টা করতে হবে যাতে মানুষজন অন্তত একটু শিক্ষামুখী হয়। একজনও এলে সেটাই তো লাভ। এবার সেই জন্য যদি দেখা যায় যে কোনো একটা অঞ্চলে আগের থেকেই কলেজ নেই, বা সেই অঞ্চলের মানুষের সংখ্যা যা, লোকজনের সংখ্যা যা, শিক্ষার্থীর সংখ্যা যা, তার তুলনায় কলেজের সংখ্যা কম, তাহলে সেখানে তো নতুন কলেজের দরকার আছে। ব্রাত্য বসুর দলেরই এক বিধায়ক বজবজের অশোক দেব
দেখছিলাম তিনি সংবাদ মাধ্যমকে বলছেন যে তার এলাকায় একটা কলেজ আছে, কিন্তু এত ডিম্যান্ড, মানে এত বেশি ছাত্রছাত্রীর সংখ্যা, সেখানে আরেকটা কলেজ হলে নাকি ভালো হয়। অর্থাৎ বজবজ বিধানসভা এলাকায় নতুন কলেজ যে দরকার সেটা তো তৃণমূল বিধায়কই স্বীকার করে নিচ্ছেন। এখানেই তো মস্ত বড় প্রশ্নটা, বজবজ কলেজ পাবে কি পাবে না। এবার শিক্ষামন্ত্রী যে যুক্তি দিয়েছেন, যে বক্তব্য রেখেছেন, সেটা ধরলে পাবে না। শুধু বজবজ নয়, কিন্তু বজবজের মতো যত জায়গা আছে যেখানে কলেজ হলে ভালো হয়, সেই সমস্ত এলাকা কলেজ পাবে কি পাবে না। মানে ধরা যাক জলপাইগুড়ির কোনো একটা কলেজে একজনও ছাত্র বা ছাত্রী ভর্তি হয়নি, সব আসন ফাঁকা, মানে গড়ে 50%, মানে সব জায়গাতেই গড়ে 50% ফাঁকা এরকম তো না, কোথাও বেশি ফাঁকা কোথাও কম ফাঁকা। আমি ধরে নিচ্ছি জলপাইগুড়ির কোনো একটা কলেজে একজনও ভর্তি হয়নি, সব আসন ফাঁকা। তাহলে কাকদ্বীপের কোনো একটা প্রত্যন্ত জায়গায় ছাত্র বা ছাত্রীর সংখ্যা বেশি হলে তাকে কি এটা বলা যাবে আরে কলেজে ভর্তি হতে পারছেন না, এখানে কলেজ নেই, যান না জলপাইগুড়ি চলে যান, ওখানে বেবাক ফাঁকা আসন আছে, ওখানকার কলেজে গিয়ে পড়াশোনা করুন। শিক্ষামন্ত্রীর বক্তব্য ধরলে কলেজের সংখ্যা তো নির্দিষ্ট, ফিক্সড, যা আছে আপাতত তাই থাকবে। তাহলে এই শিক্ষাবর্ষে বা আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষার প্রয়োজন হলে কাকদ্বীপের ওই ছেলেটা বা মেয়েটা কি করবে? কলেজে ভর্তি হওয়ার জন্য যেখানে কলেজ আছে সেখানকার ট্রেনে চড়ে বসবে? প্রশ্ন, আসন ফাঁকা কেন? তার মানে শিক্ষা নেই, তাই দুটো জিনিস স্বীকার করতে হয়। তাহলে যুবশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী দেওয়া, থোয়ার ট্যাব দেওয়া, মোবাইল দেওয়ার, এগুলোর পরিণাম কি? তাহলে আমাদের রাজ্যের যুবকরা তারা কি শিক্ষিত হতে চাইছে না? পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায় যে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাইছে না, আজকে তার শিক্ষামন্ত্রীর কথাতেই স্পষ্ট। শিক্ষামন্ত্রী বলছেন যে আমার তো কলেজ স্কুলের কোনো দরকার নেই, কারণ ছাত্র তো নেই, কলেজে নাকি কয়েক লক্ষ ছাত্র ফাঁকা। আরে খুঁজে দেখুন, ছাত্র ভর্তিতে টাকা, কলেজে মাস্টার নেই, স্কুলে মাস্টার নেই, পোস্ট ফাঁকা, পড়াশোনা হচ্ছে না। প্রাথমিক স্তর থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের যে রাজনীতি শুরু হয়েছে, সেই রাজনীতির কারণে শিক্ষার মান নেমেছে এবং অবস্থা এই জায়গায় দাঁড়িয়েছে। আগে স্নাতকোত্তর পড়তে হয়তো কেউ পশ্চিমবঙ্গের বাইরে যেত, এখন যেটা দাঁড়াচ্ছে যে মাধ্যমিক পাশ করার পরেই ছেলেমেয়েরা বলতে শুরু করেছে আর যাই হোক বাবা বা মা, আমরা পশ্চিমবঙ্গে পড়াশুনো করব না। দেখুন, এর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা, পরিষ্কার বুঝতে পারছি। ওই যেগুলো বলছিলাম আগে, চাকাই একমাত্র রাস্তা। এই কলেজগুলো যেগুলো ফাঁকা কলেজ, সেগুলোর তলায় চাকা লাগিয়ে দিলে বেশ, যেখানে কলেজ নেই সেখানে ঠেলে ঠেলে নিয়ে যেতে পারবেন। কারণ নতুন কলেজ তৈরি করতে গেলে বাজেট দরকার, বাজেট সেটা কোথায় পাবে? বাজেট কি আছে নাকি? বাজেট, ওরে বাজেট কোথায় পাবি? বাজেট কি আর আছে? বাজেট তো সব চলে গেছে ওই বিভিন্ন প্রজেক্টে ভাতার কাজে। সত্যিই তো তাই, বিভিন্ন জায়গায় চলে গেছে। সেটা চন্দ্রিমা ভট্টাচার্য নিজে বিধানসভায় হিসেব দিয়েছেন, সাম্প্রতিককালে কত টাকা আগের থেকে বেড়েছে, আরও বেশি করে তাদের বাড়তি টাকা যোগ করতে হয়েছে বিভিন্ন শ্রী আর কি, লক্ষ্মীর ভাণ্ডার, শ্রী, এইগুলোতে দেওয়ার জন্য। সুতরাং এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। প্রয়োজন সেটা আছে, উপায় সেটা নেই। সুতরাং এটা ইনোভেটিভ কিছু ভাবনা চিন্তা করুন আর কি, ওইটা করলেই হবে আর কি। কিন্তু ওই বললাম না, পুরনো এই ধ্যান ধারণা, রীতি নীতি, এগুলো তো বদলানোর দরকার আছে। বদলালে দেখবেন এই সব কিছুই বদলে যাচ্ছে। যে শুধু লোকজনকে দিয়ে ভোট কিনতে হবে, ভোটটাই পৃথিবীর সব, এই চিন্তাভাবনার থেকে বেরোতে পারলে অন্যরকম লাগবে চারপাশটা, জানেন তো। এই কিছু কিছু এরকম রীতিনীতিকে ভুল প্রমাণ করার দরকার। এই যেরকম 300 বছরের পুরনো একটা রীতিনীতিকে ভুল প্রমাণ করেছে কাটোয়ার গীতগ্রাম। কাটোয়ার এই গ্রামে একটা প্রাচীন শিব মন্দির আছে, সেই মন্দিরে প্রবেশাধিকার ছিল না ওই জাতিগতভাবে যাদের ওই দেগে দেওয়া হয়েছে নিচু শ্রেণী বলে, সেরকম যারা সমাজে জাতি বৈষম্যের শিকার, এই রকম প্রায় 100 পরিবারকে তারা ঢুকতে পারতেন না। মন্দিরে ঢুকতে তাদের বাধা দেওয়া হয়, ইভেন শিবরাত্রির দিনে তারা ঢুকতে পারেননি। আর তারপরেই গ্রামে যায় প্রশাসন, বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছে, মানে একদম
মহকুমা শাসকের অফিসে পুলিশ, স্থানীয় বিধায়কের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে যে এবার থেকে গ্রামের 130টা পরিবার যাদের ওই মন্দিরে প্রবেশাধিকার ছিল না তারা মন্দিরে যেতে পারবে, মন্দিরে পুজোয় অংশ নিতে পারবে, কেউ বাধা দেবে না। এবার এই এত বড় একটা সিদ্ধান্ত যদি নেওয়া যেতে পারে, যদি এতদিনের প্রাচীর একটা মানসিক ব্লকেট দূর করা যেতে পারে, তাহলে এই ভোট, জাতি, ধর্ম, এই ভাগাভাগি, এই সংক্রান্ত এই পুরনো ভাবনা চিন্তাগুলো একটু বদল করা যায় না? তাহলে তো এই 130টা পরিবারের মতো আমরা সবাই একটু ভালো থাকতে পারি। জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া, ছুঁলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া। সেই কবে শিখিয়েছিলেন কাজী নজরুল। পূর্ব বর্ধমানের গীতগ্রাম শিখল এই সদ্য। গ্রামের শিব মন্দির বহু পুরনো। কত পুরনো হিসেব নেই, তবে নিয়ম কানুনের হিসেব আছে। 300 বছর ধরে এই মন্দিরে নাকি প্রবেশ ছিল নিয়ন্ত্রিত। যারা প্রান্তজন, জাতের বিচারে যারা সমাজে কোণঠাসা, তাদের মন্দিরে যাওয়ার অনুমতি ছিল না। অতএব ব্যবস্থা। প্রশাসন চাইলে যে সমাজের জগদ্দল পাথরগুলোকে ঠেলে সরাতে পারে, সদিচ্ছা থাকলে যে উপায় হয়, তার প্রমাণ গীতগ্রাম। এসডিও, বিধায়ক, পুলিশ এবং গ্রামের লোকজনের বৈঠকে বরফ গলেছে। শতাব্দী প্রাচীন বস্তা পচা ধ্যান ধারণা ছুঁড়ে ফেলেছে গীতগ্রাম। মন্দিরে এবার থেকে প্রবেশ অবাধ। আমরা সম্পূর্ণভাবে চাই সকল শ্রেণীর, সব সম্প্রদায়ের মানুষ একসাথে সব জায়গায় পুজো দিক। সব হিন্দু সব হিন্দু একসাথে, আমরা এক। পুজো হবে, এরা পুজোর অধিকার পেয়েছে, আমরা মেনে নিয়েছি। আনন্দ আমরা দীর্ঘদিন পাইনি, আজকে আমাদের অধিকার পেয়েছি, আমাদের আনন্দ হচ্ছে। ওই জন্য এই শিব মন্দিরে আমাদের পুজো দেওয়া, ওটা অধিকার পাইনি গো। আজ আমরা এতদিন বাদে 300 বছর পর আমরা পেলাম, তাই আমাদের খুব আনন্দ হচ্ছে। মানুষ খুশি, উঁচু জাত নিচু জাত নয়। ভক্তের ভগবানও নিশ্চয়ই মানুষের আরাধনায় খুশি হচ্ছেন। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে ঈশ্বরই জানেন কিচ্ছু নেই। শিক্ষা টিক্ষা নিয়ে তো অনেক কিছু বললাম, তাই না? তাই ভাবছি এই কাটোয়ার এই গ্রাম থেকে আমরা কি কোনো শিক্ষা নিতে পারি? এমনিতে তো গোটা রাজ্যটা ওই আগ্নেয়গিরির ওপর বসে আছে, সেই মধ্যযুগীয় চিন্তাভাবনা। ভাগ করো মানুষকে আর শাসন করো, শাসন করার জন্য ভোটের পলিটিক্স করো, পুরো ব্যাপারটাকে ভোটের আঙ্গিকে দেখো। সেই তো চলছে আজকাল। আগে যা ছিল শাসনের অস্ত্র, এখনও তাই আছে, শুধু ওই ভোট টোট গণতান্ত্রিক একটা মোড়ক এসছে। এই তো মেন্টাল ব্লকেটটা, সেটা থেকে একটু বেরোনো যায় না? একটু বেরোলে এই গীতগ্রামের মানুষগুলো যেরকম ভালো আছে, ভালো থাকতে পারছে, খুশি হতে পারছে, আমরাও তাহলে একটু ওই আগ্নেয়গিরির থেকে দূরে গিয়ে একটু সুস্থির হয়ে বসতে পারতাম। অর্থাৎ রাজনীতি চাইলে আমাদের ভালো রাখতে পারে, রাখে না সেটা তো অন্য কথা।